একটা ম্যাথ হোমওয়ার্ক দেওয়া হয়েছিল 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো। এই কথা বলিস না। লম্বা করা হলো, তারটির বর্তমান রোধ কত? বর্তমান রোধ কত? এটা ছিল হচ্ছে আমাদের প্রশ্ন। একই তো কথা রে ভাই, পরিবর্তিত রোধ মানে তো বর্তমান রোধটা কত। তো এখন এই বর্তমান রোধের মানটা আমাদের বের করতে হবে। তো অনেকের উত্তর আসছে 18 এবং অনেকের উত্তর আসছে 54। যাদের 54 আসছে তাদের হয়েছে, যাদের 18 আসছে তাদের হয়নি। কিন্তু করার জন্য আর কি, ইফোর্ট দেওয়ার জন্য ফুল মার্কস। আর যারা করো নাই তাদের 0, ইফোর্টের জন্য 0, আর করো নাই ম্যাথ পারো নাই সেই জন্য 0, মানে ডাবল 0 আর কি। আচ্ছা আসো দেখো ম্যাথটা কিভাবে করতে হবে। যারা আর কি উত্তর পাইছো 18 ওহম, তারা দেখো এইটা মানে চিন্তা করছো যে তারটার দৈর্ঘ্য 3 গুণ করলাম, তাহলে 6 ওহম ছিল তার রোধ, দৈর্ঘ্য 3 গুণ করা হলে, যেহেতু দৈর্ঘ্যের সাথে রোধ হচ্ছে সমানুপাতিক সম্পর্কযুক্ত, এই কারণে দৈর্ঘ্য বাড়ানো হলে রোধটাও বাড়বে। তাহলে দৈর্ঘ্য যদি 3 গুণ করা হয়, রোধ হবে 3 গুণ, তাহলে 3 6 18 ওহম। এটা চিন্তা করে তোমরা মান বের করছো 18 ওহম। কিন্তু একটু চিন্তা করো তো, এই তারটাকে যদি আমি টেনে লম্বা করে ফেলি, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির পাশাপাশি এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে যাবে না? তো তোমরা যারা শুধুমাত্র দৈর্ঘ্যের কথাই মানে চিন্তা করছো, তারা কিন্তু প্রস্থচ্ছেদের পরিবর্তনের কথাটা ভাবো নাই। প্রস্থচ্ছেদ পাশাপাশি কমে যাবে, পরিবর্তিত হয়ে যাবে। তো সেই জিনিসটাও তোমাদের খেয়াল রাখতে হবে, সেটাও বিচার বিবেচনায় নিতে হবে, না হলে তো ভুল অ্যান্সার আসবে। এবার আসো, এই তারটার দৈর্ঘ্য দেওয়া আছে, ধরো আমি ধরলাম যে L1 = L, এটা ধরে নিলাম। তাহলে বর্তমান যে দৈর্ঘ্য টেনে 3 গুণ লম্বা করার পরে যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে 3L। এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে A1, এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে আমি ধরলাম A2। এর রোধের মান দেওয়া ছিল, রোধের মান R1 দ্যাট ইজ 6 ওহম। এর রোধের মান বের করতে হবে, R2 কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা বলো তো, এর যদি আপেক্ষিক রোধ রো হয়, এর আপেক্ষিক রোধ কত হবে? রোই হবে, ঠিক আছে? রো এর কম বেশি কিছু হবে না, মানে রো এখানে আলাদা আলাদা থাকবে না। আপেক্ষিক রোধ পরিবাহীর উপাদানের উপর নির্ভরশীল। তাহলে এই তারটাকে টেনেই তো লম্বা করছি, উপাদানের তো আমি কোনো চেঞ্জ করি নাই। তাহলে এখানে আপেক্ষিক রোধ রো হলে এখানে আপেক্ষিক রোধ রো। ক্লিয়ার এইটুকু? এবার আসো, এখানে যদি আমি রোধ নির্ণয় সূত্রটা লিখি, R1 = রো L1 ডিভাইডেড বাই A1 না, 1 নং সমীকরণ। এখানে যদি সূত্রটা লিখি, তাহলে রোধ R2 = রো L2 ডিভাইডেড বাই A2, এটাকে বললাম 2 নং সমীকরণ। এবার 1 আর 2 নম্বর সমীকরণ কি করতে ইচ্ছা করতেছে বলো তো? ভাগ করতে। তাহলে 1 ভাগ হচ্ছে 2, R1 ডিভাইডেড বাই R2 = রো L1 ডিভাইডেড বাই A1, আর উপরে চলে যাবে A2, নিচে আসবে রো L2। তাহলে রো রো কাটাকাটি, L1 ডিভাইডেড বাই L2, মানে L1 হচ্ছে L আর L2 হচ্ছে 3L, A2 ডিভাইডেড বাই A1। এইবার আসো দেখো, R1 এর মান 6 ওহম, এটা হচ্ছে R2, L তো কাটাকাটি গেল, এখানে আছে A2 ডিভাইডেড বাই A1। তাহলে A2 ডিভাইডেড বাই A1 এর রেশিওটা, অর্থাৎ ক্ষেত্রফলের পরিবর্তনের যে রেশিওটা, সেটা আমাদের জানা লাগবে যদি আমাদের পরিবর্তিত রোধটা বের করতে হয়। ঠিক আছে? A2 ডিভাইডেড বাই A1 এর মানটা আমার জানা লাগবে, এর রেশিওটা আমার জানা লাগবে। এইবার আসো, এগুলা কিন্তু ডাটা বলে দেওয়া নেই উদ্দীপকে, এরকম কোনো কথা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো কথা বলে দেওয়া নেই। চিন্তা করো, তারটাকে টেনে যখন লম্বা করছো, তারের প্রস্থচ্ছেদ কমে গেছে না? তো তারটাকে লম্বা করলে প্রস্থচ্ছেদ কি হারে কমে গেছে, কিভাবে পরিবর্তিত হয়েছে, সেটা আমাদের বের করতে হবে। তুমি তারের মানে আয়তনের কোনো চেঞ্জ করছো? তারটা যা ছিল তাই আছে, জাস্ট টেনে লম্বা করে ফেলছো। তাহলে আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, দৈর্ঘ্য লম্বা হয়ে গেছে, দৈর্ঘ্য বড় হয়ে গেছে, বেশি হয়ে গেছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কমে গেছে, একটা কমে গেছে আর একটা বেড়ে গেছে। তো দেখো আয়তন কিন্তু ধ্রুব আছে, তাহলে আগের আয়তন পরের আয়তন এটা কিন্তু সেম। তাহলে পূর্বের আয়তন আর পরের আয়তন, তারের পরের আয়তন, টানার পরের আয়তন, এটা কিন্তু সেম আছে। আগের আয়তনটা, আয়তন বলো কি হবে? A1 ইন্টু L1, মানে A1 L1, আর পরের আয়তনটা A2 L2। প্রস্থের ক্ষেত্রফলের সাথে দৈর্ঘ্য গুণ দিলেই তো আয়তন চলে আসবে। তাহলে A1 L1 এর জায়গায় L, A2 L2 এর জায়গায় 3L, L কাটাকাটি, অতএব A2 ডিভাইডেড বাই A1
এটা মানে হচ্ছে 1/3। একটা শর্টকাট বলে দিই, তারকে টেনে যত গুণ লম্বা করবা প্রস্থচ্ছেদ তত গুণ হ্রাস পাবে। দেখো তাই হয়েছে, প্রস্থচ্ছেদ হয়ে গেছে 3/1 তারকে টেনে যদি 4 গুণ লম্বা করতাম প্রস্থচ্ছেদ হয়ে যেত 4/1। ওটাই a2 ডিভাইডেড বাই a1, এটা হচ্ছে 1/3। এবার আসো 3 গুণ 3 9 আর 9 গুণ 6 54, তাহলে R2 এর মান হচ্ছে 54 ওহম। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা খুবই জনপ্রিয় একটা ম্যাথ, বিভিন্ন জায়গায় অ্যাডমিশন টেস্টে এই ম্যাথটা যে কতবার আসছে তার আসলে কোনো ইয়ত্তা নেই। তো এই ম্যাথটা মানে এমসিকিউতে অ্যাডমিশন টেস্টে আসলে তো ভাই এমসিকিউতে আসবে। তো এমসিকিউতে আসলে এত বড় করে করে তোমার উত্তর বের করা যাবে, এটা হচ্ছে আমি একেবারে ফুল প্রসেসটা দেখাইলাম। কারণ এমসিকিউতে আসলে আমরা খুব সহজে শর্টকাটে করতে পারি ম্যাথটা। তো তার জন্য একটা শর্টকাট রুলস আছে। তো যে কোনো ম্যাথের শর্টকাট রুলস হচ্ছে ম্যাথের লাস্ট লাইন। দেখো লাস্ট লাইনে কি করছি আমি, 3 এর সাথে 3 গুণ করছি, তার সাথে 6 মানে পূর্বের রোধটা গুণ করছি। তাহলে 3 এর সাথে 3 গুণ করা মানে কি 3 এর বর্গ না? তাহলে পরিবর্তিত রোধ R2 হচ্ছে n স্কয়ার R1। এই n হচ্ছে তারকে টেনে যত গুণ লম্বা করা হলো, তারকে টেনে যত গুণ লম্বা করা হলো। তাহলে এই n স্কয়ারের সাথে তুমি পূর্বের রোধটাকে গুণ দিবা, 3 এর বর্গ 9, তার সাথে পূর্বের রোধ 6 গুণ দিবা, দেখবা তুমি পরিবর্তিত রোধ অর্থাৎ বর্তমান রোধ কত পেয়ে যাচ্ছ। তো এইভাবে শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা অ্যান্সারটা বের করতে পারি। রিটেনে এইসব ম্যাথ এখন আসবে না। এই অধ্যায়ে এত ভালো ভালো টপিক আছে সৃজনশীল প্রশ্নের, এইসব ম্যাথ তোমার কখনো সৃজনশীল প্রশ্নে দিবে না। এগুলো অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আকারে আসতে পারে, আর খুব যদি ভাগ্য ভালো থাকে তাহলে রিটেনে 2-1 জায়গায় এরকম ম্যাথ দিতে পারে। বুঝতে পারছো? তার মানে ম্যাথ যে করতে হবে না তা না, অবশ্যই করতে হবে। তো হোমওয়ার্কটা আমি করে দিলাম। এবার আসো আজকের পরের টপিকে আসি। আজকে আমরা জানবো হচ্ছে সার্কিটে রোধের কি কাজ, রোধের কাজটা কি, কাজ কি, যে রোধ সার্কিটে কি কাজ করে। তো রোধের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে কি বলো, বাধা প্রদান করা। তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, বাধা প্রদান করে। এভাবে আমাদের লেখা আছে বা আমরা এইভাবে জানি যে পরিবাহীর একটা ধর্ম, যে ধর্মটা তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে, তো সেই ধর্মটাকে বলা হয় পরিবাহীর, ওই ধর্মটাকে বলা হয় হচ্ছে রোধ। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রোধ তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করে। বাধাটা দেয় কথা সত্যি, বাধাটা দেয় কিভাবে? এভাবে বাধা দেয় নাকি, যেমন মনে করো সাপোজ কোন একটা বর্তনীতে 3টা রোধ আছে, এই হচ্ছে 3টা রোধ পরপর এভাবে যুক্ত করা আছে এবং এই 3টা রোধের 2 প্রান্তে একটা ব্যাটারি সংযোগ দেওয়া আছে। এখন এটা ব্যাটারির প্লাস টার্মিনাল, এটা মাইনাস টার্মিনাল। তো পজিটিভ প্রান্ত থেকে তড়িৎ প্রবাহ হওয়া শুরু হবে। তো ধরো এই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। সাপোজ এখানে আসলো কারেন্ট 5 অ্যাম্পিয়ার, ধরো মানটা আমি ধরে নিলাম। এবার এই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এই রোধের মধ্য দিয়ে যাবে না? তো এই রোধের কাজ হচ্ছে তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। এখন এই রোধটা তো এই তড়িৎ প্রবাহটাকে বাধা দিবে, তাহলে বাধা দিয়ে এর মধ্য দিয়ে পাস করতে দিতে চাইবে না, বাধা দিবে। তাহলে এই কারেন্টটা যখন এর মধ্য দিয়ে পাস করতে চাইবে বাধা পাবে, এবং বাধা পাওয়ার পরে কমে ধরো এরকম হয়ে যাবে 4 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার কমে গেল। রোধের কাজ তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া, বাধা দিছে, তো বাধা দিয়ে 1 অ্যাম্পিয়ার কমায় দিছে, কমায় এই পাশে যখন পাস করে এই পাশে যখন চলে আসছে তখন কত অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি আমি? 4 অ্যাম্পিয়ার। সে 1 অ্যাম্পিয়ার বাদ হয়ে গেছে। এবার এই রোধের মধ্য দিয়ে যখন 4 অ্যাম্পিয়ার যাবে তখন আবার বাধা পাবে। এই রোধ এই 4 অ্যাম্পিয়ারকে এবার বাধাগ্রস্ত করে কমায় দিয়ে এই পাশে যখন পাস করে পাঠাবে তখন আমি পাবো ধরো 3 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে এই রোধটাও এবার এই 3 অ্যাম্পিয়ারকে বাধা দিবে, তো বাধা দিয়ে যখন এই পাশে পাস করে পাঠাবে তখন আমি ধরো যে পাবো হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে এইভাবে প্রত্যেকটা রোধ 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার করে কারেন্টটাকে কমায় দিছে, সার্কিট থেকে 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার কারেন্টকে বাধাগ্রস্ত করছে। এভাবে বাধাগ্রস্ত করে করে আমি এই পাশে কারেন্ট পাচ্ছি আলটিমেটলি 2 অ্যাম্পিয়ার। তো রোধের কাজ তড়িৎ প্রবাহকে বাধা প্রদান করা। কি করছে সে? বাধা দিছে। বোঝা গেল? তাহলে রোধ কিভাবে তড়িৎ প্রবাহকে বাধা দেবে? এভাবে 5 অ্যাম্পিয়ার, তারপরে একটু কমে যাবে 4 অ্যাম্পিয়ার, আর একটু কমে যাবে, আর একটু কমে যাবে। এভাবে যত রোধ যুক্ত থাকবে তত কারেন্টের মানটা কমতে থাকবে। তো আমরা দেখো এইভাবে ব্যাখ্যা দিতেই পারি, মনের মতো ব্যাখ্যা তো যে কোনো কিছু আমি বলতেই পারি, কিন্তু এই ঘটনা আসলে সত্যি না। এই ঘটনা সত্যি না, সত্যি না। রোধ তড়িৎ প্রবাহকে বাধা দেয় কথা সত্যি, কিন্তু এইভাবে বাধা দেয় না। এইভাবে বাধা দেয় না যে মানটা এই যে 5 থেকে কমায় 4 করে দিল, 4 থেকে কমায় 3 করে দিল,
এইভাবে বাধা দিয়ে মান কমায় দেয় না। তাহলে প্রশ্ন, কিভাবে বাধা দেয়? তো দেখো বাধাটা কিভাবে দেয়। এই সার্কিটের মধ্য দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তাহলে সবগুলো রোধের মধ্য দিয়ে ওই 5 অ্যাম্পিয়ারই কারেন্ট প্রবাহিত হবে। তখন প্রশ্ন জাগতে পারে, তাহলে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি সবগুলো রোধের মধ্য দিয়ে প্রবাহিত হয়, তাহলে রোধ সার্কিটে কি করলো? সে তো বাধা দিতে পারলো না, মানে ওই কারেন্টটাই তো পুরো সার্কিট জুড়ে প্রবাহিত হয়ে চলে আসলো, তাই না? আসলে সে বাধা দেয়। তুমি যখন সার্কিটে রোধের মানটা বাড়াইতে থাকবা, তখন কারেন্টের মানটা কমতে থাকবে। কারেন্টের মানটা আস্তে আস্তে রোধ বৃদ্ধির সাথে সাথে কমে যাবে। কিন্তু কারেন্ট যেটা বের হবে ব্যাটারি থেকে, এরকম যদি বর্তনীতে একটা লাইন থাকে, তাহলে ওই লাইনের মধ্য দিয়ে কারেন্ট সব জায়গায় সেম থাকবে। সবগুলো রোধের মধ্য দিয়ে কারেন্ট একই কারেন্টই পাস করবে। দেখো আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝি। ধরো এই হচ্ছে একটা রোধ, রোধের মান এবার আমরা মান ধরে ধরে বুঝি। এই সার্কিটে মনে করো রোধ R1, বললাম এটা হচ্ছে 10 ওহম। এর দুই প্রান্তে আমি 90 ভোল্টের একটা ব্যাটারি সংযোগ দিলাম। এখন যদি আমাকে জিজ্ঞেস করি, বলতো এই রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট প্রবাহিত হবে? ওহমের সূত্র, ধরো এই কারেন্টটাকে বললাম I1, তাহলে I1 ইকুয়াল টু হবে V ডিভাইডেড বাই R। দুই প্রান্তের বিভব হচ্ছে 90 ভোল্ট, এই রোধের দুই প্রান্তের বিভব 90 ভোল্ট, তাহলে 90 কে আমি ভাগ দিব 10 দিয়ে, কারেন্ট পাবো কত? 9 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে কারেন্ট যাচ্ছে 9 অ্যাম্পিয়ার। এই 9 অ্যাম্পিয়ার কারেন্ট এই রোধের মধ্য দিয়ে যাচ্ছে, গিয়ে এই রোধটাকে তড়িৎ প্রবাহকে বাধা দিবে। তাহলে বাধা দিয়ে এমন না যে কমায় দিবে, এখানে কমায় দিবে, এখানেও কারেন্ট আসবে 9 অ্যাম্পিয়ার। তাহলে তো মন খারাপ হয়ে গেল। তাহলে 9 অ্যাম্পিয়ার, ওই পাশে যদি 9 অ্যাম্পিয়ারে চলে যায়, বাধা কিভাবে দিল? আচ্ছা দেখি, একটু পরে আমরা বুঝি। সার্কিটে রোধ মনে করো এবার একটু বাড়াই দিলাম, 10 ওহম তো আছে, আরো একটু কিছু রোধ বাড়াই দিলাম, রোধ ঢেলে দিলাম। তাহলে রোধের মান এবার হলো মোট, এইবার রোধ R2 আর কি, এই R2 হইল 10 যোগ 20, 30 ওহম। আমি 20 ওহম রোধ আরো বেশি যুক্ত করছি আর কি। ওই একই ব্যাটারির সাথে সংযুক্ত করব। এবার এই 90 ভোল্ট ব্যাটারির সাথে সংযুক্ত করলে এখান থেকে আবার একটা কারেন্ট ফ্লো হবে। যদি জিজ্ঞেস করি বলো তো এবার কারেন্টের মানটা কত? I2 এটা হবে 90 ভাগ হচ্ছে 10 যোগ 20, 30, তার মানে 3 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে এবার এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাবে 3 অ্যাম্পিয়ার। এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়েও যাবে, এই 3 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়েও যাবে, আলটিমেটলি এই পাশেও আসবে 3 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টের মানটাকে তো কমাইলো না, বাধা দিল কিভাবে? কারেন্টের মান তো কমাই নাই, বাধা দিল কিভাবে? প্রশ্ন জাগতে পারে। আচ্ছা দেখি, আরেকটু দেখি। 10 ওহম, এবার 20 ওহম, আরো রোধ বাড়াও, সাপোজ 30 ওহম, আরো 30 ওহম রোধ দাও। এবার ওই একই ব্যাটারির সাথে তুমি যুক্ত করো 90 ভোল্টের ব্যাটারি। এই 90 ভোল্টের ব্যাটারির সাথে যুক্ত করলে এখানে আবার কারেন্ট প্রবাহিত হবে এই সার্কিটে। ধরো এটাকে বললাম I3। এই I3 হবে এবার 90 ভাগ রোধের মান হচ্ছে 60, তাহলে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টের মানটা 1.5 অ্যাম্পিয়ার। এই 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট এর মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, এর মধ্য দিয়ে যাবে, মানে পুরো সার্কিট জুড়ে আমি 1.5 অ্যাম্পিয়ার কারেন্টই পাবো। এখানে রোধের মান কিন্তু বেশি ছিল, R3 ছিল হচ্ছে 60 ওহম। এইবার বলো তো, আমি এখানে আসলে ব্যাখ্যা করছি রোধ কিভাবে তড়িৎ প্রবাহকে মানে বাধাগ্রস্ত করতেছে। বলো তো কিভাবে বাধাগ্রস্ত করতেছে, বুঝাও আমার এই তিনটা সার্কিট দেখে। ইয়েস, রোধের মান 10, কারেন্ট ছিল 9, রোধের মান আরো বাড়াইছি, দেখো আরো 20 ওহম রোধ যুক্ত করছি, টোটাল 30 ওহম রোধ, কারেন্টের মান কমে গেছে 3, আগে ছিল 9 এখন কমে 3, আরো রোধ বাড়াইছি, আরো কারেন্ট কমে গেছে, কমে হয়ে গেছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে রোধ বৃদ্ধির সাথে সাথে কারেন্ট কিন্তু কমে যাচ্ছে। তাহলে রোধ কি তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে না? তাহলে বাধাটা দেয় সে এইভাবে। কিন্তু এখানে যে কারেন্টটা বের হবে সেই কারেন্টটা এই রোধের মধ্য দিয়ে এই পাশে পাস করে চলে আসবে। অর্থাৎ পুরো বর্তনী জুড়ে প্রত্যেকটা বিন্দুতে যদি কারেন্ট চিন্তা করি, তাহলে একই কারেন্টই ফ্লো হবে সব জায়গার মধ্য দিয়ে। এখানে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট হয়, তাহলে এর মধ্য দিয়েও 3 যাবে, এমন না যে বাধাগ্রস্ত করে কমায় এই পাশে 2 নিয়ে আসবে, তা না। ওই 3 অ্যাম্পিয়ার কারেন্ট পুরো বর্তনীতে সবগুলো রোধের মধ্য দিয়েই প্রবাহিত হবে। যদি এরকম একটা লাইন থাকে, একটা ওয়্যার থাকে, একটা ইলেকট্রিক্যাল ওয়্যার যদি থাকে, তাহলে এরকমই হবে। ঠিক একইভাবে এখানেও তাই, সবগুলো রোধের মধ্য দিয়ে একই কারেন্ট যাবে। মানে সার্কিট খুব হিসাবি, তোমার চেয়েও হিসাবি। ও আগে থেকে হিসাব করে নাই, ওর আসলে কত কারেন্ট বের করতে হবে, যেটা বের করতে হবে ওটা ওই রাস্তা দিয়ে নিয়ে আসবে সে। ঠিক আছে, ওই রাস্তায় আবার ওই তুমি কারেন্টের মানটাকে কমাইতে পারবা না, কিন্তু তুমি আগে থেকে রোধ যুক্ত করে দিবা, সার্কিট নিজে হিসাব করে নিবে যে রোধ কি পরিমাণ আছে, সেই অনুযায়ী তার কারেন্ট বের করতে হবে। রোধ যদি বেশি থাকে তাহলে কারেন্ট সে কম বের করবে। তো এটাই হচ্ছে রোধের তড়িৎ প্রবাহকে বাধা দেওয়া। তাহলে বাধাটা দেয় সে এইভাবে। আমি একটু ম্যাথমেটিক্যালি যদি লিখি, এখানে মনে করো R1, এখানে হচ্ছে R2, এখানে হচ্ছে R3। বলো রোধ কোথায় বেশি? R3 সবচেয়ে বেশি। কারেন্টটা দেখো তো, I1, I2, I3, বলো কারেন্ট কোথায় বেশি? I1টা বেশি, I3 সবচেয়ে কম। রোধ বৃদ্ধির সাথে সাথে কারেন্টটা কমে গেছে। তাহলে রোধ তড়িৎ প্রবাহকে এভাবে বাধা প্রদান করে, এইভাবে বাধা প্রদান করে না। তো এই বেসিক জিনিসগুলো শেখা লাগবে। এই অধ্যায়টা সবচেয়ে সহজ এবং সবচেয়ে কঠিন। যে বুঝতে পারবে তার কাছে সহজ,
যে বুঝতে পারবে না তার কাছে কঠিন লাগবে। বোঝা গেল? বুঝলাম এটা। তুমি কি স্কেল দিয়ে আঁকছো রোদগুলা? আর যেন না দেখি। আমার ডিজাইন দরকার নেই, সৌন্দর্য দরকার নেই, বুঝতে পারছো? আমার লাগবে স্পিড। কথাটা বোঝা গেছে? কত কত ডিজাইন করে কত সুন্দর করে রিপ্রেজেন্ট করতেছো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, হচ্ছে স্পিড। কত দ্রুত লিখে শেষ করতে পারতেছো। ডিজাইন করতে গিয়ে যদি সময় শেষ হয়ে যায় তাহলে লাভ নেই। আর সবচেয়ে ভালো হয় সেটা হচ্ছে স্পিডের সাথে সুন্দর করে লেখা, এটা হচ্ছে সবচেয়ে ভালো। তুমি মনে করো লিখলা, স্পিডেই লিখলা, কিন্তু ছেঁড়া ভেড়া করে লিখলা, তাহলে আবার কোনো লাভ নেই। তো এই কারণে দুইটার কম্বিনেশন রাখার ট্রাই করবা। আচ্ছা, এবার দেখো রোধের সমবায়। বর্তনীতে রোধের দুই ধরনের মৌলিক সমবায় হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায়। আর একটা সমবায় আছে মিশ্র সমবায়। তো সেই মিশ্র সমবায়টা হচ্ছে শ্রেণী এবং সমান্তরালের একটা মিশ্রণ। তাহলে মৌলিক সমবায় আসলে দুইটা, একটা হচ্ছে শ্রেণী আর একটা হচ্ছে সমান্তরাল। তো প্রথমে আসো শ্রেণী সমবায়। শ্রেণী সমবায়, আসো আমরা শ্রেণী সমবায় নিয়ে একটু কথাবার্তা বলি। তো সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে বইয়ে 9-10 বই আমরা একটা বিভৎস সংজ্ঞা শিখছিলাম। সংজ্ঞাটা এরকম যে একটি রোধের এক প্রান্তের সাথে অন্য একটি রোধের অপর প্রান্ত যুক্ত করে এভাবে পরপর কিছু রোধ সংযুক্ত করে আমরা যে সমবায় তৈরি করি, রোধের যে সমবায় তৈরি হয় সেটাকে বলা হয় রোধের শ্রেণী সমবায়। একটা রোধের এক প্রান্তের সাথে অপর রোধের আর এক প্রান্ত, যদি এভাবে বলি রোধের মানে পা আর মাথা এভাবে যদি বলি, তাহলে একটা রোধের পায়ের সাথে আর একটা রোধের মাথা, একটা রোধের পায়ের সাথে আর একটা রোধের মাথা, মানে পর 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 যুক্ত থাকবে। তাহলে সেই সমবায়টা হচ্ছে শ্রেণী সমবায়। এটা বইয়ে এরকম একটা সংজ্ঞা আছে, এটা দিয়েও বোঝা যায়। 9-10 খুব সহজে বোঝার জন্য এরকম সংজ্ঞা আসলে দরকার হয়। কিন্তু এবার আমরা আরেকটু ডিপলি কথাবার্তা বলবো, আর একটু গভীরের কথাবার্তা বলবো। দেখো, আমরা এরকম সংজ্ঞা দিব না, কারণ এরকম সংজ্ঞা দিলে মাঝে মাঝে আমরা খুব সমস্যায় পড়বো। কারণ এমন কিছু সার্কিট আছে যেখানে দুইটা রোধ আসলে বাস্তবে শ্রেণীতে আছে, কিন্তু এই সংজ্ঞা দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না যে আসলেই ওই দুইটা রোধ শ্রেণীতে আছে, এরকম সমস্যায় পড়বো। তো এরকম একটা সমস্যার কথা তোমার আমি বলি। মনে করো এই একটা রোধ আছে, তার সাথে একটা ব্যাটারি যুক্ত করা আছে, তারপর এখানে এই পাশে আরো একটা রোধ যুক্ত করা আছে। মনে করো এই হচ্ছে একটা তড়িৎ বর্তনী, এই তড়িৎ বর্তনীতে দুইটা কোষ এবং তিনটা রোধ আছে। এরকম হতে পারে, তোমরা নর্মালি অভ্যস্ত হচ্ছে একটা কোষ দেখে, এরকম সার্কিট দেখে অভ্যস্ত, কিন্তু এখন এই অধ্যায়ে তোমরা 2টা কেন 10টা কোষেরও সার্কিট দেখবা। ঠিক আছে, এগুলো খুব কঠিন না, খুব সহজ, কিন্তু নিয়মটা তোমাদের শিখতে হবে। এবার আসো, এটাকে বললাম R1, এটাকে বললাম R2, এটাকে বললাম R3, দুইটা কোষ আছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি R1 এবং R2, এই দুইটা রোধ R1 এবং R2, এই দুইটা রোধ পরস্পরের সাথে কোন সমবায়ে যুক্ত আছে? কোন সমবায়ে? শ্রেণী সমবায়। 9-10 একটু বেসিক তো ক্লিয়ার আছে, ঠিক আছে। অনেকে আবার দেখো, যে আগের ব্যাচে বলতেছিলাম যে এই একটা রোধ আর এই একটা রোধ, বলো দুইটা রোধ কিভাবে যুক্ত আছে? না, যুক্তই নাই, যুক্তই নাই। ঠিক আছে, এইবার বলো তো দুইটা রোধ কিভাবে যুক্ত আছে? শ্রেণীতে। এই যে দেখো, ভুল বলতেছ। মানে তোমরা হচ্ছে এরকম দুইটা সমান্তরাল লাইন দেখলেই সমান্তরাল, ওটা ওই সরল রেখার কনসেপ্টের ক্ষেত্রে রে ভাই। ঠিক আছে, এখানে এই রোধের সাথে এই রোধ শ্রেণীতে যুক্ত আছে। দেখো, এই রোধের এক প্রান্তের সাথে এই রোধের অপর প্রান্ত এইভাবে যুক্ত করা হয়েছে, মাঝখানে এটা হচ্ছে ব্যাটারি। সার্কিটকে অনেক ভাবে আঁকা যায়, যেমন এই সার্কিটটাকে আমি এইভাবে আঁকতে পারি, একই সার্কিট। এই সার্কিটটাকে আমি এইভাবে আঁকতে পারি। আমি যদি এখানে জিজ্ঞেস করতাম রোধ দুইটা কিসে আছে, তুমি তখন বলতা শ্রেণীতে, কিন্তু যখন এখানে বলতেছি তখন তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। তো এরকম কনফিউজড হওয়া যাবে না। সার্কিটকে অনেকভাবে আঁকা যায়, মানে অনেকভাবে আঁকলে তুমি অনেক সময় ভয় পেয়ে যাবা। তো এই কারণে সার্কিটকে বিভিন্ন ভাবে আঁকা যায়, এটা কিন্তু জানতে হবে। সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য এটা খুব জরুরি, সার্কিট চেনা। তো দেখো, R1 এবং R2 এই দুইটা আসলে বাস্তবে শ্রেণীতেই যুক্ত আছে। ঠিক আছে, R1, R2 এবং R3 তিনটাই শ্রেণীতে যুক্ত আছে। R2 এবং R3 কথা আমরা খুব সহজে বলতে পারি যে এই দুইটা শ্রেণীতে আছে, এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই। বাট কনফিউশনটা লাগতেছে R1 এবং R2 এরা কি আসলেই শ্রেণীতে আছে, এরকম একটা কনফিউশন লাগতেছে। তো দেখো, যদি ওই সংজ্ঞার উপর ভিত্তি করে থাকি, যে সংজ্ঞাটা আমরা 9-10 শিখছি, তাহলে আমি বলতে পারবো না যে এই দুইটা রোধ শ্রেণীতে আছে। কিভাবে? দেখো, এই রোধের এক প্রান্তের সাথে এই রোধের অপর প্রান্ত অন্য একটা প্রান্ত যুক্ত হতে পারে নাই, মাঝখানে একটা কোষ চলে আসছে, তাহলে যুক্ত তো হয় নাই, তাহলে এরা পরস্পরের সাথে শ্রেণীতে নাই। কথাটা বুঝতে পারছো? তাহলে ওই সংজ্ঞার উপর ভিত্তি করে বললে এরা পরস্পরের সাথে শ্রেণীতে নাই, কিন্তু আসলে R1 এবং R2 পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত আছে। তাহলে আমরা বুঝবো কিভাবে?
ম্যাথমেটিক্যালি বা গাণিতিক কোনো ডেফিনেশনের মাধ্যমে আসলে বুঝবো কিভাবে? দেখো খুব সুন্দর একটা সংজ্ঞা আছে। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে সকল রোধের মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হবে, তারা শ্রেণীতে যুক্ত। এই যে চেনার উপায়, যে যাদের মধ্য দিয়ে একই কারেন্ট, আমি কিন্তু একই পরিমাণ উল্লেখ করি না, আমি বলছি একই কারেন্ট, সেম কারেন্ট। ঠিক আছে, এই রোধে মনে করো এই রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে, যদি এই রোধের মধ্যে দিয়ে সেই কারেন্টই যায়, সেই কারেন্টটাই, তাহলে এই দুটাকে আমি বলতে পারবো তারা পরস্পরের সাথে শ্রেণীতে আছে। এবার আসো, দেখো একটাই তার না, দেখো তো লুপ একটাই না, তো এখানে দুইটা কোষ আছে। নরমালি তোমরা ভাবো যে পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের হবে, হ্যাঁ অবশ্যই এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এই পাশ থেকে কারেন্ট বের হবে, কিন্তু ব্যাটারি তো দুইটা আছে, তার ঝামেলা লাগে গেল। দেখো এও আবার কারেন্ট বের করবে এই ডিরেকশনে, তাহলে এমন হইতে পারে যে এই কারেন্ট যাচ্ছে, এর জন্য কারেন্ট যাচ্ছে এইদিকে, আর এর জন্য কারেন্ট যাচ্ছে এইদিকে, দুইটা ডিরেকশন পরস্পরের বিপরীত। তো দেখো সেল কম্বিনেশন পড়ানোর সময় এই জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করব। এখন তুমি একটু ধরে নাও বা ভাবো যে কোনো একটা বর্তনীতে কারেন্ট সবসময় একটা ডিরেকশনে যাবে। ঠিক আছে, ধরো এই দুইজন মিলে ডিসিশন নিবে, তারা দুইজন মিলে আলোচনা করে এই বর্তনীর মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট ডিরেকশনে কারেন্টটাকে ফ্লো করবে। দেখো এটা আসলে কিভাবে হচ্ছে বা কেন হচ্ছে। এই কারেন্ট ফ্লো করতে চাই এইদিকে, ধরো এই একাই কারেন্ট ফ্লো করলো হচ্ছে 5 অ্যাম্পিয়ার, আর এ তার উল্টা ডিরেকশনে কারেন্ট ফ্লো করলো হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে আমি এখন যদি বলি এই লাইনের মধ্যে দিয়ে কত যাচ্ছে? 2 অ্যাম্পিয়ার। এখন 2 অ্যাম্পিয়ার কার ডিরেকশনে যাচ্ছে? যার মান বেশি তার ডিরেকশনে যাচ্ছে। এই হচ্ছে কাহিনী। তাহলে দুইজন মিলে নিজেদের মধ্যে সমঝোতা করে একটা নির্দিষ্ট ডিরেকশনে কারেন্টটাকে ফ্লো করাবে। তাহলে এই মনে করো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, ধরো আই পরিমাণ কারেন্ট। বলো এবার ভালো করে খেয়াল করো, এর মধ্য দিয়ে কি কারেন্ট? আই কারেন্ট। এই কারেন্টটাই, এই যে আই কারেন্ট, সেই কারেন্ট একটু পরে ব্যাটারির মধ্য দিয়ে, সেই কারেন্ট একটু পরে এই রোধটার মধ্য দিয়েও প্রবাহিত হচ্ছে। নাকি অন্য কারেন্ট? অন্য কোনো কারেন্ট আসছে নাকি কোনো রাস্তা থেকে? না, এখানে যে কারেন্ট ছিল ওই কারেন্টটাই এর মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক ওই একই কারেন্টটাই R3 এর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে R1 R2 R3 তিনটার মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে তারা পরস্পরের সাথে কিভাবে যুক্ত? শ্রেণীতে যুক্ত। বুঝতে পারছো? এই সার্কিটটা এইভাবে আঁকা আর এইভাবে আঁকা আসলে একই কথা। দেখো আমি সবগুলাকে খুলে রোধ সবগুলাকে খুলে এইভাবে আঁকতে পারতাম, R1, তারপরে এখানে R2, এখানে R3, এইভাবে এঁকে তারপরে কোষ দুইটাকে নিচে এইভাবে এঁকে দিতে পারতাম, এই একটা কোষ আর এই একটা কোষ, এইভাবে আমি কোষ দুইটাকে এঁকে দিতে পারতাম। ঠিক আছে, এই একই জিনিস হইতো। ধরো দুইটা কোষের পরিবর্তে আমি তুল্য একটা কোষ নিলাম, দুইটা কোষের পরিবর্তে আমি একটা কোষ বসালাম। তাহলে এই সার্কিটটা আসলে যে সার্কিট, এই সার্কিটটা আসলে সেই একই সার্কিট। তুমি দেখো একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এখান থেকে যে কারেন্টটা, সেই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, সেই কারেন্ট এর মধ্যে দিয়ে যাচ্ছে, একই কারেন্ট যাচ্ছে। তাহলে একই কারেন্ট যাদের মধ্যে দিয়ে যাবে তারা হচ্ছে শ্রেণীতে যুক্ত রোধ। এখানে একটু কনফিউশন তৈরি হয়। কনফিউশনটা কোথায় তৈরি হয় দেখো একটু ব্যাখ্যা করি। মনে করো সাপোজ দুইটা রাস্তা, এই একটা রাস্তায় একটা রোধ আর এই রাস্তায় দুইটা রোধ এভাবে আছে। এখন মনে করো যে এই তারটার মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কত অ্যাম্পিয়ার? 4 অ্যাম্পিয়ার। এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট এসে এবার এখানে ভাগ হয়ে যাবে না দুইটা রাস্তায়? ধরো এই রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, এই রাস্তার মধ্য দিয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, দুইটা রাস্তার মধ্য দিয়ে সেম কারেন্ট যাচ্ছে। আর অনেকে ভাবতে পারো ভাই এখানে তো রোধ দুইটা, এখানে রোধ একটা, তাহলে রোধটা বেশি রোধটা কম, তাহলে কমের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে, বেশি রোধের মধ্য দিয়ে কম কারেন্ট যাবে, এরকম অনেক কিছুর মনে হইতে পারে। কিন্তু কথা হচ্ছে কি, আমি কি এখানে মান বলছি? মান তো বলি নাই। মানে কম যাবে নাকি বেশি যাবে এটা আসলে মানের উপর ডিপেন্ড করবে। ধরো এটা 3 ওহম, এটাও 3 ওহম, তাহলে টোটাল ওহমটা মানে টোটাল রোধটা কত? 6 ওহম। আর এটা ধরো 6 ওহম, তাহলে এই পাশে যা এই পাশে তা, তাহলে এই পাশে যা কারেন্ট যাবে এই পাশেও তাই কারেন্ট যাবে। হবে কিনা এরকম? কম বেশি তো হতেই পারে, কিন্তু এরকম হতে পারে কিনা, এটা তো যা এটা তো তাই যাচ্ছে, এটা হতে পারে। এবার শোনো ভালো করে, এর মধ্য দিয়ে গেল 2 অ্যাম্পিয়ার, এর মধ্য দিয়ে গেল 2 অ্যাম্পিয়ার। যদি জিজ্ঞেস করি এর মধ্য দিয়ে কত যাবে, তাও 2 অ্যাম্পিয়ার। এই 2 অ্যাম্পিয়ার যোগ হয়ে আবার 4 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? তাহলে এর মধ্য দিয়ে যে কারেন্ট, এর মধ্য দিয়েও তাই সেম পরিমাণ কারেন্ট, এর মধ্য দিয়েও সেম পরিমাণ কারেন্ট। তাহলে তিনটা রোধের মধ্য দিয়ে কারেন্ট সেম কিনা? সেম। তাহলে আমি এখানে সংজ্ঞা কি লিখছি? যে সকল রোধের মধ্য দিয়ে একই কারেন্ট,
তাহলে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এই তিনটা কিসে আছে? শ্রেণীতে আছে। সংজ্ঞা মতে সমান্তরাল টমান্তরাল পরে বুঝতেছি। সংজ্ঞা মতে কিসে যুক্ত থাকার কথা? তাহলে সংজ্ঞা মতে শ্রেণীতে যুক্ত থাকার কথা। কিন্তু বাস্তবে দেখো, আমরা 9, 10 এর জ্ঞান থেকে এটুকু তো অন্তত মনে করো জানি যে এইটা আর এইটা আছে শ্রেণীতে, এদের তুল্যের সাথে এ আছে সমান্তরাল। তাহলে এই তিনটা শ্রেণীতে নাই। তাহলে সংজ্ঞা যে ভাই আপনি লিখছেন, ওই সংজ্ঞা অনুযায়ী এই তিনটা তো শ্রেণীতেই থাকার কথা। তাহলে সংজ্ঞা তো ভুল লিখছেন, তাই কি না? সংজ্ঞাটা ভুল লিখছি না? বুঝতে পারছো? সংজ্ঞাটা আমি ভুল লিখি নাই, তুমি বুঝতে ভুল করতেছো। এখানে আমি একই পরিমাণ লিখি নাই, আমি একই কারেন্ট লিখছি, একই কারেন্ট, সেম কারেন্টটা। ঠিক আছে, এবার বোঝাই। দেখো, এই যে 4 অ্যাম্পিয়ার কারেন্ট, এই 4 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো এই তারে ইলেকট্রন প্রবাহের জন্য হচ্ছে, এই তারে 4টা ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ধরো আর কি। এই 4টা ইলেকট্রনে আমি একটু নাম দিলাম খুব সহজে বোঝার জন্য, আবুল ইলেকট্রন, বাবুল ইলেকট্রন, কাবুল ইলেকট্রন, ডাবুল ইলেকট্রন। ঠিক আছে, নাম দিলাম। এবার এই 4টা ইলেকট্রন এসে 2টা রাস্তা পাইছে। ধরো এই রাস্তায় গেল আবুল আর বাবুল, এ আর বি গেল এই রাস্তায়। এই রাস্তায় কি আর এ আর বি যাচ্ছে? এই রাস্তায় যাচ্ছে সি আর ডি, কাবুল আর ডাবুল। কথা বোঝা গেছে? তাহলে এখানে এর মধ্য দিয়ে যাচ্ছে আবুল বাবুল, এর মধ্য দিয়ে যাচ্ছে কাবুল ডাবুল, এর মধ্য দিয়ে যাচ্ছে কাবুল ডাবুল। এই যে এর মধ্য দিয়ে যাবে কাবুল আর ডাবুল। পরিমাণ সেম, পরিমাণ সেম, যা পরিমাণ তাই পরিমাণ, তাই পরিমাণ, পরিমাণ সেম। কিন্তু এরা যারা, এরা কি তারা? তো এই যে এরা যারা, এরা তারা না, একই না। আমি আসলে মেনশন করছি একই কারেন্ট, একই পরিমাণ না। পরিমাণ দেখো সেম, অবশ্যই পরিমাণ সেম, 2 জন 2 জন 2 জন, পরিমাণ তো সেম, 2 জন ইলেকট্রন 2 জন ইলেকট্রন 2 জন ইলেকট্রন, পরিমাণ সেম। বাট এরা যারা, এরা তারা না। তাহলে এবার তুমি একটু খেয়াল করো, এর মধ্য দিয়ে যারা কারা? সিডি। আর এর মধ্য দিয়ে যারা কারা? তাহলে এই সিডি এর জন্য এখানে যে কারেন্টটা, এখানেও সেই কারেন্টটা, এই রাস্তা দিয়ে যে কারেন্টটা আসতেছে ওই রাস্তা দিয়েও সেই কারেন্টটাই যাচ্ছে। বাট এই রাস্তা দিয়ে সেই কারেন্টটা না, একই কারেন্টটা না। কথা বুঝতে পারতেছো? তাহলে এবার তুমি আমাকে সংজ্ঞা অনুযায়ী বলো, কারা শ্রেণীতে, কারা সমান্তরালে? এই 2টা শ্রেণীতে। তাহলে আমার সংজ্ঞা কি ভুল ছিল? তুমি বুঝতে ভুল করতেছিলা। তাহলে এটা আছে শ্রেণীতে, মিলছে কিনা? এটা শ্রেণীতে, এদের সাথে এদের শ্রেণীতে নাই। কিভাবে আছে সেটা পরে বুঝবো, কিভাবে আছে সেটা নয়তো পরে বুঝবো, বাট শ্রেণীতে নাই, এইটুকু বোঝা গেছে। এবার আমরা শ্রেণী সমবায়ের শ্রেণীতে যুক্ত রোধের আদ্যপান্ত জানলাম। এবার আমরা চাইতেছি তুল্য বের করব। হ্যাঁ বলো। ভোল্টেজ যদি সেম হইতো তাহলে আর কারেন্ট প্রবাহিত হতো না। ভোল্টেজ সেম এবং ডিরেকশন যদি অপোজিট হইতো তাহলে কারেন্ট প্রবাহিত হইতো না। সেল কম্বিনেশন নিয়ে ডিটেলস কথাবার্তা পরে আছে, ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো। সেল কম্বিনেশনের কথা এখন বলবো না, ঠিক আছে, আধা আধা শিখবো না। সেল কম্বিনেশনের কথা পরে 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 সেল কম্বিনেশনের পরে। হ্যাঁ, তাহলে তো এটা ভুল হিসাবে আসবে। কেন ভুল আসবে? কেন? কারণ সেল কম্বিনেশন দিলে R1 এর যে পরিমাণ কারেন্ট, সেল কম্বিনেশন তুমি পড়ছো? চুপ চুপ, না তুমি দেখো নাই, যেটা দেখছো ভুল দেখছো। সেল কম্বিনেশন পড়ো নাই, ওই আধা আধা পড়ে এই অধ্যায় হবে না। নাও, একটা রোধ, একটা রোধ, একটা রোধ, 3টা, R1 R2 R3, ঠিক আছে, এক লাফে কাছে ওঠা যাবে না। এইটা হচ্ছে ব্যাটারি। দেখো, এই প্রান্তকে আমি বললাম এ প্রান্ত, এই বিন্দুটাকে আমি বললাম বি বিন্দু। এটা যদি এ হয়, দেখো এটা যদি এ হয় তাহলে এইটাও কিন্তু এ। বাধাহীন ভাবে যতক্ষণ যাইতে পারবো, দেখো এই যে বাধাহীন ভাবে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এই যে এটা এ হলে এটাও হবে এ। এটা যদি বি হয়, একই তার, দেখো কোনো রোধ নাই, তাহলে এই পর্যন্ত এটা হবে বি। 3টা রোধ R1 R2 R3 কিসে যুক্ত? শ্রেণীতে। এখান থেকে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, যে কারেন্টটাই, ঠিক সেই কারেন্টটাই এর মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাচ্ছে। একই কারেন্ট, একই পরিমাণ এবং একই, মানে এখানে আসলে একই কারেন্ট হলে পরিমাণও তো একই হবে। মানে ব্যাপারটা অনেকটা এরকম যে একই কারেন্ট, সকল একই কারেন্টই হচ্ছে একই পরিমাণ কারেন্ট, কিন্তু সকল একই পরিমাণ কারেন্ট একই কারেন্ট না। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? হয়নি? আবার বলবো, সকল একই কারেন্ট, দেখো সকল একই কারেন্ট, একই পরিমাণ কারেন্ট, বাট সকল একই পরিমাণ কারেন্ট একই কারেন্ট না। বোঝা গেছে? এবার বুঝতে পারছো? এবার আসো, তাহলে তোমার বোঝা লাগবে না, পাগল কোথাকার। এবার দেখো, এই সবগুলো রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট। আচ্ছা, যদি আই কারেন্ট যায়, কারেন্ট তো সেম,
বলো তো এর একরসে দুই প্রান্তের বিভব, এর একরসে দুই প্রান্তের বিভব, এর একরসে দুই প্রান্তের বিভব, এগুলো সেম হবে না আলাদা হবে? আলাদা হবে। কিভাবে? এর দুই প্রান্তের বিভব হচ্ছে এর 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 মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ আই, তার সাথে গুণ হচ্ছে এর রোধ। তাহলে আমি বললাম সাপোজ এর এর দুই প্রান্তের বিভব পার্থক্য V1, এর দুই প্রান্তের বিভব পার্থক্য V2, এর দুই প্রান্তের বিভব পার্থক্য বললাম V3। V1 ইকুয়াল টু I/R1 ওহমের সূত্র, V2 ইকুয়াল টু I/R2 ম্যাথমেটিক্যালি বুঝতে পারবো, V3 ইকুয়াল টু I/R3। দেখো কারেন্টের মানটা সেম না, কিন্তু আলাদা আলাদা রেজিস্ট্যান্স হওয়ার কারণে অবশ্যই এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপটা, সেই ভোল্টেজ ড্রপের মানগুলো হবে আলাদা আলাদা। এমনি বোঝা যাচ্ছে, ইকুয়েশন দেখে বোঝা যাচ্ছে। এবার এই তিনটার পরিবর্তে আমি চাই এই তিনটা রোধের পরিবর্তে সার্কিটে যেন একটা রোধ আনি। তো এই তিনটার পরিবর্তে যেটাকে আনবো সেটাকে আমি বলবো এই তিনটার তুল্য রোধ। কেমন তুল্য? কিসের, কোন সমবায় তুল্য? শ্রেণী সমবায়, এই কারণে বললাম RS। এখন কথা হচ্ছে এই তিনটার পরিবর্তে একটা ইচ্ছা মতো রোধ এনে তাকেই যে তুল্য বলে চালাই দিব, এই কথাটা কিন্তু হবে না। ইচ্ছা মতো একটা রোধ আনলে হবে না, শর্ত আছে। কি শর্ত? এই তিনটা রোধ সার্কিটে যে কাজ করতেছিল এদের পরিবর্তে যাকে আনবো একই ঘটনা ঘটবে, একই কাজ হবে। তাহলে এই একই ঘটনা ঘটা মানে কি? এই তিনটা রোধের জন্য এই বিভব পার্থক্যে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছিল, ওই একই বিভব পার্থক্যে একই পরিমাণ কারেন্ট কিন্তু প্রবাহিত হতে হবে। যদি এমন হয় তুমি এই তিনটার পরিবর্তে একটা রোধ ব্যবহার করলা, তখন দেখলা কারেন্টের মান বেশি বা সাপোজ কারেন্টের মান কম, তাহলে এই রোধটাকে এই তিনটার তুল্য বলা যাবে না। অবশ্যই এই তিনটার পরিবর্তে যাকে আনবো একই বিভব পার্থক্যে একই পরিমাণ কারেন্ট বের করতে হবে সার্কিট থেকে। তাহলে একই বিভব পার্থক্য এখানে A আর B এই দুই প্রান্তের যে বিভব ছিল সেই ব্যাটারিটা এখানে যুক্ত করলাম, একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে। আচ্ছা বলো, এটা যদি A হয় তাহলে এই বিন্দু কি হবে? A। এটা যদি B হয় এই বিন্দু কি হবে? B। বুঝছো এইটুকু? এবার দেখো শ্রেণী সার্কিটের জন্য অনেক বড় সত্যি একটা কথা পেয়ে গেছি আমরা। সেই সত্যি কথাটা মাথায় রাখতে হবে, কোন কালি দিয়ে লিখবা আমি জানি না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে শ্রেণী সার্কিটের জন্য প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কারেন্ট একই, কারেন্ট I সেম। বলো কোনটা আলাদা? বিভব আলাদা, V1 V2 V3 ভোল্টেজ ডিফারেন্স থাকবে। তাহলে বিভব V হবে ডিফারেন্ট। এই জিনিসটা মাথায় রাখবা, ম্যাথ করার জন্য এই কথাটাই কাজে দেবে। এই যে শ্রেণী সার্কিটের জন্য এই কথাটা আমরা চাচ্ছিলাম তুল্য বের করতে। এবার একটু সবাই বোর্ডে তাকাও, লিখবা না। আমি চাচ্ছিলাম তুল্য বের করতে, এদের পরিবর্তে তুল্যটা বের করব। দেখো আমি এটা লিখতে পারি কিনা। এর দুই প্রান্ত হচ্ছে A আর B, তাহলে বিভব VAB, A এবং B এর দুই প্রান্তের বিভব, এই বিভবের মানটা কত? V। এই যে লিখলাম V। এই V ইকুয়াল টু, এবার দেখো কত লেখা যায়। নিচের এইটুকুকে ঢেকে রাখো, মনে করো এইটুকু নাই, সাপোজ এইটুকু নাই। তুমি এবার খেয়াল করো, এটা A মানে এটা ছিল A, এটা B মানে এটা ছিল B, এটুকুকে ঢেকে রাখো। এবার এখানে তাকাও, A আর B দুই প্রান্তের বিভব পার্থক্য, সেই বিভব পার্থক্যটা হবে V1। এর মধ্যে আসলে কি কি আছে? V1 V2 V3। তাহলে A আর B এর দুই প্রান্তের বিভব পার্থক্যটা হবে, বিভবটা হবে V1 V2 V3 এর যোগফলের সমান। তাহলে আমি লিখতে পারি VAB, এটুকু নাই মনে করো, VAB এটা মানে V1 প্লাস V2 প্লাস V3। বোঝা গেল? VAB মানে V1 V2 V3 এর যোগফল। দেখো আরেকটা জিনিস আমরা সহজে বুঝতে পারি, সেটা হচ্ছে এই একই জিনিসই, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। কোন একটা বর্তনীতে সাপ্লাই ভোল্টেজ সমান সমান হবে ড্রপ ভোল্টেজ, সামেশন অফ ড্রপ ভোল্টেজ। এগুলো হচ্ছে রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ড্রপ ভোল্টেজ V1 V2 V3। এগুলো তুমি যদি যোগ করো তাহলে অবশ্যই এই সাপ্লাই ভোল্টেজ V এর মানে সমান পাবা। অলরেডি না এটা আমরা দেখাই ফেলছি। দেখো তো এরকম একটা সার্কিট আঁকছিলাম না, এখানে 10 ওহম ছিল, এখানে 20 ওহম ছিল, ওই যে তিনটা সার্কিট আঁকছিলাম তার মাঝখানেরটা, আর এখানে ছিল 90 ভোল্ট। দেখো একটু তাকাও, এর মধ্যে দিয়ে কারেন্ট কত বের করছিলাম? 3 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো মুখে মুখে হিসাব করে বলবা, এর অ্যাক্রসে বিভব পার্থক্য কত, ভোল্টেজ ড্রপ কত? IR 30 ভোল্ট, এর মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার কারেন্ট, IR কত ভোল্ট? 60 ভোল্ট, তাই তো? যোগ করো তো দুইটা, যোগ করলে 90 ভোল্ট। সাপ্লাই সমান সমান সামেশন অফ ড্রপ ভোল্টেজ, হাতে নাতে প্রমাণও আছে আমাদের। তাহলে এইটা আমরা লিখতে পারি। এবার দেখো এটা লেখা হয়ে গেছে, মানে তুল্য রোধ বের করা হয়ে গেছে। এইখানে আমরা VAB মানে V, এটা ইকুয়াল টু কি লিখতে পারি? IRS। আসো তাহলে VAB বা V ইকুয়াল টু IRS। V1 ইকুয়াল টু IR1, V2 ইকুয়াল টু IR2, V3 ইকুয়াল টু IR3। লিখে দাও IR1 IR2 IR3। তাহলে অতএব RS ইকুয়াল টু হবে R1 প্লাস
R2 প্লাস R3, এইটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সূত্র। তাহলে যদি অনেকগুলো রোধ যুক্ত থাকে এরকম পরপর R1 R2 R3 ডট 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 Rn, n সংখ্যক রোধ যদি শ্রেণীতে যুক্ত থাকে তাহলে তাদের শ্রেণীতে তুল্য রোধ হবে তাদের মানের যোগফলের সমান। এই হচ্ছে সূত্র। খুব সহজ জিনিস, 9-10 করে আসা জিনিস। তো একই রকম ভাবে আমরা করলাম। তো এগুলা লাগবে, আমাদের শেখা লাগবে বেসিকটা ক্লিয়ার করার জন্য। এগুলা না শিখলে বেসিক ক্লিয়ার হবে না। এইখানে আই ছিল সেম, ভি ছিল আলাদা। তাহলে আমি যদি তোমাকে সাপোজ এরকম একটা সার্কিট দিয়ে বলতাম প্রত্যেকটা রোধের অ্যাক্রসে বিভবের মানটা বের করো, বিভব পার্থক্যের মানটা বের করো, রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য। মনে করো মান বলে দিলাম R1 R2 R3 এর মান বলে দিলাম। তুমি ম্যাথটা কিভাবে করতে দেখো, তুমি প্রথমে এদের একটা তুল্য বের করতা, তারপরে এই বিভবকে দুই প্রান্তের এই ব্যাটারির ভোল্টেজটাকে এই তুল্য রোধটা দিয়ে ভাগ দিয়ে তুমি কারেন্টের মানটা বের করতা। এই কারেন্ট সবার মধ্যে দিয়ে একই যাইতো, তারপরে এর রোধের সাথে কারেন্ট গুণ দিয়ে এর বিভব, এর রোধের সাথে কারেন্ট গুণ দিয়ে এর বিভব, এর রোধের সাথে কারেন্ট গুণ দিয়ে এর দুই প্রান্তের বিভব পাইতাম। ঠিক আছে? তো এইভাবে চাইলে আমরা করতে পারি, কিন্তু এভাবে করলে কয়েকটা ধাপ আছে। কিন্তু অনেক সময় হবে কি আমাদের ম্যাথগুলো একটু ধরো বড় বড় ম্যাথ হবে, তো তখন ম্যাথের কোনো একটা ছোট্ট একটা পার্টে আমাদের এই কাজটুকু করা লাগবে। তো তখন যদি আমরা এরকম ধান ভাঙতে গিয়ে শিবের গীত শুরু করি তো ব্যাপারটা ভালো দেখাবে না। তো এই কারণে এখানে একটা সূত্র আছে, খুব সহজ একটা সূত্র, যে সূত্রে ফেলে দিলে একবারে এর বিভব পার্থক্য, এর বিভব পার্থক্য, এর বিভব পার্থক্য চলে আসবে। তো সেই সূত্রটা আবার যে আলাদা তেমন কিছু তা না। এই যে প্রসেসটার কথা আমি বললাম, যেভাবে আসলে এই যে এদের বিভব বের করার কথা বললাম, তুমি আগে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করতে, ওইটা আমরা সূত্রের মাধ্যমে ওই একই ক্যালকুলেশনটাই করব। তো এই সূত্রটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল, বিভব বিভক্তিকরণ সূত্র। এর সাহায্যে আমরা রোধগুলার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে চাই। আসো প্রথমে V1, তাহলে এর বিভব মানে এর কারেন্টের সাথে রোধ গুণ I R1। এবার বলো আই কিভাবে বের করতাম, একটু আগেই বললাম। প্রথমে তুল্য বের করতাম, এই যে এখানে তাকাও, তুল্য বের করতাম, তারপরে এই বিভবকে এই তুল্য দিয়ে ভাগ দিতে, এই যে সূত্র আছে V = IRS, V কে RS দিয়ে ভাগ দিলে I চলে আসতো। তাহলে V কে RS দিয়ে ভাগ দিলে I চলে আসবে, I R1। এই যে সূত্র হয়ে গেছে, শেষ। ভোল্টেজ ডিভাইডার রুলের সূত্র শেষ। এখন একটু সাজায় লিখবো। তাহলে সাজায় লিখলে V1 = হবে R1 / RS ইন্টু, এটা হচ্ছে V, যে ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে, এই কারণে এটাকে আমরা বলবো টোটাল ভোল্টেজ, V টোটাল। তো এইটা হচ্ছে V1। ঠিক একইভাবে যদি আমি V2 লিখি তাহলে V2 = হবে R2 / RS ইন্টু V টোটাল। যদি বলতাম V3, তাহলে R3 / RS ইন্টু হচ্ছে V টোটাল। এই হচ্ছে সূত্র। তো দেখো এইভাবে সূত্র মনে না রেখে আমরা এই সূত্রের একটা জেনারেল ফর্ম বানাবো। বলো কি হবে, Vn বা Vx, x দিয়ে লিখলাম, Vx এটা সমান সমান, দেখো মনে রাখার সিস্টেমটা শিখাই দিই। যার বিভব বের করব তার রোধ উপরে, ঠিক আছে? যার বিভব বের করব Vx, তাহলে উপরে চলে যাবে Rx, নিচে হবে RS ইন্টু হচ্ছে V টোটাল, মানে যে বিভবটা ভাগ হয়ে যাচ্ছে এটা কিন্তু সেই বিভবটা। তো এইভাবে আমরা সূত্রটা খাটাবো। তো এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। একবারে অ্যাপ্লাই করলে সূত্র খাটাইয়ে একবারে ম্যাথটা খুব সহজে সলভ হয়ে যাবে, আর না হলে ধাপে 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 করা লাগবে। আলাদা যে নতুন কিছু করলাম তা না, তবে সূত্রটা মাথায় রাখা লাগবে, খুবই জরুরি সূত্র। হয়েছে? লিখো সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, প্যারালাল কম্বিনেশন। বইয়ের সংখ্যাটা এরকম ছিল, কতকগুলো রোধের একটা প্রান্ত একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্তগুলো আরেকটা বিন্দুতে যুক্ত করে যে সমবায় তৈরি করা হয়। R1 R2 R3, তিনটা রোধ, তিনটা রোধের মাথাগুলাকে একসাথে যুক্ত করলাম, তিনটা রোধের পা গুলাকে একসাথে যুক্ত করলাম। এভাবে এই যে তিনটা রোধের একটা প্রান্ত কোন একটা নির্দিষ্ট বিন্দুতে, অপর প্রান্তগুলা আর একটা কোন নির্দিষ্ট বিন্দুতে যুক্ত করলাম। যুক্ত করে আমরা যে সমবায় তৈরি করব সেই সমবায়টাকে বলা হবে সমান্তরাল সমবায়। বুঝতে পারছো? তো এখন এই সমান্তরাল সমবায়ের জন্য আবার আমাদের তুল্য বের করতে হবে। তো বইয়ের যে সংজ্ঞাটা এরকম ছিল, তো এই সংজ্ঞারও একটু সমস্যা আছে। তা আমরা এই সংজ্ঞাটা বাদ দিয়ে এখানে ম্যাথমেটিক্যাল সংজ্ঞাটা দিব, মানে আমরা ম্যাথমেটিক্যালি ব্যাপারটা বুঝবো যে কখন দুইটা রোধকে বা তিনটা রোধকে আমি প্যারালাল কানেক্ট বলতে পারবো। তো দেখো এদের দুই প্রান্তে আমি একটা ব্যাটারি কানেক্ট করলাম, ব্যাটারির দুই প্রান্তের বিভব হচ্ছে V। ধরো ব্যাটারির এই প্রান্তকে বললাম A বিন্দু,
আর এই পাশের এই প্রান্ত বা বিন্দুকে বললাম বি বিন্দু। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এটা এ প্রান্ত বা এ বিন্দু যদি হয় তাহলে এই তার বেয়ে আমি যত দূর যাব সবই হবে এ বিন্দু। তাহলে এইটা আসলে এ বিন্দু। ঠিক একইভাবে এটা যদি বি বিন্দু হয় তাহলে এই তার বেয়ে আমি যত দূর যাব সেটা হবে বি বিন্দু। ইলেকট্রিক্যাল পয়েন্ট আর জিওমেট্রিক্যাল পয়েন্ট পার্থক্য আছে। একটা ফোঁটা, দিস ইজ জিওমেট্রিক্যাল পয়েন্ট, জ্যামিতিক বিন্দু বাংলায় বললে, ঠিক আছে। বাট ইলেকট্রিক্যাল পয়েন্ট কিন্তু এটা না। ইলেকট্রিক্যাল পয়েন্ট এটা যে ইলেকট্রিক্যাল পয়েন্ট এটাও সেই ইলেকট্রিক্যাল পয়েন্ট। এটা যদি এ বিন্দু হয় এটাও হবে এ বিন্দু। কিভাবে? ইলেকট্রিক্যাল পয়েন্ট বলতে আমি কি বুঝি? বাধাহীন ভাবে কোন একটা তারের মধ্য দিয়ে বাধাহীন ভাবে যতদূর পর্যন্ত যাওয়া যাবে ততদূর হবে একই ইলেকট্রিক্যাল পয়েন্ট। যেমন মনে করো এই একটা রোদ আছে, রোদের পরে এইভাবে যাওয়ার পরে এখানে আর একটা রোদ, তারপর মনে করো এইখান থেকে এখানে আর একটা রোদ, এরকম আর কি, ঠিক আছে। এই ধরো একটা সার্কিট, ধরো এটা সার্কিট। এই প্রান্ত যদি এ হয়, সাপোজ এই প্রান্ত এ, তাহলে বাধাহীন ভাবে যতক্ষণ আমি যাব, এই যে এই প্রান্ত এতক্ষণ পর্যন্ত বাধাহীন ভাবে আসছি, তারপর এরপরে বাধা পেয়ে গেছি না, তাহলে এবার ওই পাশে যাইতে গেলে বাধা অতিক্রম করে যাইতে হবে। তাহলে ততক্ষণ আর এ বিন্দু নেই, এইটুকু হচ্ছে এ বিন্দু। এরপরে ধরো নতুন আর একটা বিন্দু, এই বিন্দুকে আমি বললাম এটা যদি হয় বি বিন্দু। বাধাহীন ভাবে যত দূর যাব এটাও হবে বি বিন্দু, বাধাহীন ভাবে যত দূর আসবো বি বিন্দু। বোঝা গেছে? এবার যদি ওই পাশে বলি তাহলে ওইটা আর বি বিন্দু নেই, অন্য কোনো একটা বিন্দু। ধরো ওইটা হচ্ছে সি বিন্দু, বললাম সি বিন্দু। তাহলে এটা যদি সি বিন্দু হয়, এই যে সব তার এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সি বিন্দু। এবার আসো এটা তাহলে কোন বিন্দু বলো? বি বিন্দু না সি বিন্দু? এখানে এটা বি বিন্দু না সি বিন্দু? বিও না সিও না, অন্য কোনো বিন্দু, ঠিক আছে। এইখান থেকে এই পর্যন্ত এটা অন্য কোনো বিন্দু, ধরো এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে ইলেকট্রিক্যাল পয়েন্ট বুঝতে পারছো? তাহলে বলো তো এটা যদি এ বিন্দু হয়, এই তার বেয়ে যত দূর যাওয়া যাবে সব এ বিন্দু, বলো এটা কোন বিন্দু? তাহলে এটা, এটা ঠিক একইভাবে এটা যদি বি হয়, বি, এটা বি, এটা বি, এটা বি। এবার একটু দেখো এই রোধের দুই প্রান্ত এ আর বি বিন্দুর আন্ডারে, এই রোধের দুই প্রান্ত এ আর বি বিন্দুর আন্ডারে, এই রোধের দুই প্রান্ত এ আর বি বিন্দুর আন্ডারে। তাহলে এ আর বি বিন্দুর আন্ডারে মানে এই বিভবে না? তাহলে এরও দুই প্রান্তের বিভব, এ আর বি বিন্দুর দুই প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ ভি। এর দুই প্রান্তের বিভব ভি, এর দুই প্রান্তের বিভব ভি। প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিভব সেম, আর বিন্দুই তো সেম, এ আর বি। তাহলে এরও বিভব যা হবে এরও বিভব তাই হবে, এরও দুই প্রান্তের বিভব তাই হবে, কারণ দুই পাশে তো একই দুই বিন্দুর আন্ডারে আছে, এ আর বি এর আন্ডারে আছে। কথা বোঝা গেল? এবার বলো ম্যাথমেটিক্যাল সংজ্ঞা কি হবে? যে সকল রোধের দুই প্রান্তের বিভব একই, নট একই পরিমাণ, একই। তাহলে আমি একটু লিখি, যে সকল রোধের দুই প্রান্তের বিভব একই, বা এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি, যে সকল রোধের দুই প্রান্ত নির্দিষ্ট দুইটি ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, ইলেকট্রিক্যাল পয়েন্ট, নট জিওমেট্রিক্যাল পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্টের আন্ডারে, এভাবে লিখলাম। তাহলে সেই সকল রোধগুলোকে আমরা বলবো হচ্ছে সমান্তরালে যুক্ত রোধ। এবার দেখো তো একটু কনফিউশন হয় কিনা। দেখো এখানে দেখাই, একটা রোধ, একটা রোধ, একটা রোধ, এই সাপোজ বর্তনী, বা এখানে ওকে একটা রোধ, একটা রোধ, এই মনে করো একটা ইলেকট্রিক্যাল বর্তনী। এখন দেখো খেয়াল করো, বললাম এই রোধটার দুই প্রান্তের বিভব হচ্ছে 6 ভোল্ট। এই যে রোধটা আছে এরও দুই প্রান্তের বিভব হচ্ছে 6 ভোল্ট। আর ধরো বললাম এর দুই প্রান্তের বিভব হচ্ছে 8 ভোল্ট। বলো কে কার সাথে শ্রেণীতে আছে? নাম দিয়ে দিই। কে কার সাথে শ্রেণীতে, কে কার সাথে সমান্তরালে? R1, R2, R3, R4। আগে সমান্তরালটা বলো। R1 আর R2 সমান্তরালে, তাই না? আর এই দুইটার যে তুল্য তার সাথে R3, R4 শ্রেণীতে। 9-10 এর জ্ঞান থেকে বলছো, এই সংজ্ঞা থেকে বলো নাই, আসো এই সংজ্ঞা থেকে বলো। দেখো এর দুই প্রান্তের, দেখো এর দুই প্রান্তের বিভব কত? 6 ভোল্ট। আচ্ছা
এর দুই প্রান্তের R2 এর, আমি তো এখানে R2 দেখাইছি, এই যে R2 এর দুই প্রান্তের বিভব হচ্ছে 6 ভোল্ট। তাহলে R1 এর দুই প্রান্ত তো এই একই দুই বিন্দুর আন্ডারে, তাই না? এটা যে ইলেকট্রিক্যাল পয়েন্ট, দেখো এটা যে ইলেকট্রিক্যাল পয়েন্ট, এটা সেই ইলেকট্রিক্যাল পয়েন্ট নেই যে বাধাহীন ভাবে যাচ্ছি। তাহলে এটা যদি এ বিন্দু হয়, এবার এটা যদি এ বিন্দু হয়, এই রোধের অ্যাক্রস এটাও এ বিন্দু, এই রোধের অ্যাক্রস এটাও এ বিন্দু। এবার আসো খেয়াল করো, এটা যদি হয় বি বিন্দু, তাহলে এই পর্যন্ত এটা সব বি বিন্দু। তাহলে R1 এর দুই পাশে এ আর বি, R2 এর দুই পাশে এ আর বি। তাহলে R2 এর অ্যাক্রসে যদি বিভব 6 ভোল্ট হয়, ওই একই বিভব তো R1 এর অ্যাক্রসেও, তাই কি না? বুঝতে পারছো? এবার দেখো R4 এর অ্যাক্রসে বিভব কত, তাহলে এর বিভব যা, এর দুই প্রান্তের বিভব তাই, R1 এর দুই প্রান্তের বিভবও তাই। তাহলে সংজ্ঞা মতে R2 R1 R2 R4 হচ্ছে সমান্তরালে। বুঝাও, এবার আমি আর বলবো না। পরিমাণ সেম, এর দুই প্রান্তের বিভব হয়তো কাকতালীয় ভাবে সেম হয়ে গেছে, বাট এই দুই প্রান্তের যে বিভব, সেই বিভব কি এখানে? সেই বিভব এখানে না, সেই বিন্দু এখানে না। তুমি দেখো বিন্দু বুঝাই, এটা যদি বি বিন্দু হয়, এই যে এই পর্যন্ত বি বিন্দু, এই পর্যন্ত বি বিন্দু, তাই না? এরপরে ওই পাশে গিয়ে কি আর বি বিন্দু? ধরো এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, আর মনে করো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এই যে এই বিন্দুটা, এটাকে বললাম ডি বিন্দু। তাহলে এর দুই প্রান্তে এ আর বি বিন্দু, তাহলে এ আর বি বিন্দুর বিভব পার্থক্য 6 ভোল্ট। এটা আসলে এর দুই প্রান্তে এ আর বি এই দুই বিন্দুর বিভব, এর দুই প্রান্তে এ আর বি এই দুই বিন্দুর বিভব, কিন্তু এর 6 ভোল্ট মান হয়তো সমান, কিন্তু বিন্দু কোনটা কোনটা? সি আর ডি। তাহলে একই বিভব না, এর হয়তো মান সমান, এখানেও মান যায় এখানেও মান তাই, কিন্তু এর বিভব আর এর বিভব একই বিভব তা কিন্তু না। তাহলে আমি বলতে পারবো এটাকে আর এটাকে কি সমান্তরালে যুক্ত বলতে পারবো? তাহলে কনফিউশনের জায়গাটা বুঝতে পারছো? তাহলে ওই যে একই পরিমাণ আর একই, এই কথা দুইটার মধ্যে বিস্তার ফারাক আছে, তাহলে এই ফারাকটা খেয়াল রাখবো, এটা তো বোঝার জন্য, এটা দরকার। এবার দেখো এই তিনটার পরিবর্তে আমি আর একটা রোধ নিব এবং এটাকে বলবো তুল্য, দ্যাট ইজ আরপি। তাহলে এইটুকু আমরা বুঝলাম যে এদের সবগুলোর অ্যাক্রসে বিভব সেম। আচ্ছা, কারেন্ট কি সেম? দেখো এখান থেকে কারেন্ট মনে করো আই পরিমাণ কারেন্ট আসলো, এই আই পরিমাণ কারেন্ট এখানে গিয়ে রাস্তা পাচ্ছে কয়টা? তিনটা। ভাগ হয়ে যাবে, এই রাস্তায় আয়ন, এই রাস্তায় I2, এই রাস্তায় I3, এবং এই তিনটা কারেন্ট যোগ হয়ে আবার এখানে টোটাল কারেন্ট হবে I। বিশাল একটা সত্যি কথা পেয়ে গেছি, বলো সেই সত্যি কথাটা বলো। গুরুত্বপূর্ণ সত্যি কথা কি? এখানে ভি হবে সেম সমান্তরালের জন্য, আই হবে আলাদা, ঠিক আছে? আই ভাগ হয়ে যাবে, আইটা যাবে ভাগ হয়ে। এই যে দুইটা কথা লিখে দিলাম, এই কথাগুলো যদি মাথায় রাখো ম্যাথ সহজে পারবা, আর যদি মাথায় না রাখো তাহলে ম্যাথ সব উল্টাপাল্টা করে ফেলবা। ঠিক আছে, একটু বেসিকটা স্ট্রং করো, তাহলে ম্যাথ কিন্তু খুব সহজে পারবা। না হলে ম্যাথ কিন্তু এত জটিল লাগবে তোমার কাছে, মানে তুমি চাইবা যে ধুর চলতরিৎ ছেড়ে দিই, করবো না। কিন্তু যদি বুঝে যাও তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে তুমি খুঁজবা চলতরিৎ থেকে কোন ম্যাথ আসছে, আগে সেইটা দেখবো। এই লেভেলের সহজ অধ্যায় হচ্ছে এটা। তাহলে এই তিনটার পরিবর্তে তুল্য হচ্ছে আরপি, তার দুই প্রান্তের বিভব হচ্ছে ভি। অবশ্যই একই বিভব পার্থক্যে একই পরিমাণ কারেন্ট যদি ফ্লো হয় তাহলে আমি একে সমান্তরালে তুল্য বলতে পারবো। এই প্রান্ত এ হলে এই প্রান্ত বি, এই প্রান্ত তাহলে এ হবে, এই প্রান্ত হবে বি। ওকে, এবার আসো দেখো, বলো এর দুই প্রান্তের বিভব কত? ভি। এর দুই প্রান্তের ভি, এর দুই প্রান্তের ভি, ওইটা আসলে এ আর বি এই দুই বিন্দুর বিভব, তাই না? তাহলে আসো R1 এর জন্য লিখবো, ভি ইকুয়াল টু কি বলো? I1 R1, R2 এর জন্য I2 R2, তাহলে ভি ইকুয়াল টু I2 R2, আর R3 এর জন্য ভি ইকুয়াল টু I3 R3। এদের জন্য বলো, এদের জন্য ভি এ বি, দ্যাট ইজ ভি ইকুয়াল টু I আর পি। এবার সমান্তরালে তুল্য বের করতে হবে। দেখো কে ভাগ হয়ে গেছে, কারেন্ট, টোটাল কারেন্ট আই ভাগ হয়ে গেছে না তিনটা রাস্তায়? তাহলে লিখতে পারি I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। আমি আর কিছু করবো না, বলো আর কিছু করা যাবে না। I1 I2 I3 নিয়ে ওখানে বসাবো, আর এখান থেকে I নিয়ে এখানে বসাবো। তাহলে I নিয়ে বসাইলে ভি বাই আর পি, ভি বাই R1, ভি বাই R2, ভি বাই R3, ভি বাদ দিয়ে দাও। তাহলে ভি বাদ দিয়ে দিলে দেখো 9 10 ওইভাবে লিখতা, এখন ওইভাবে লিখবা না, ওটা ভালোভাবে লেখা না আর কি, খুবই বাজে লাগে দেখতে। 1 ডিভাইডেড বাই আরপি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 প্লাস 1 ডিভাইডেড বাই R3। তুমি এভাবে লিখবে একবারে, যাতে ক্যালকুলেটরে খুব সহজে ইজিলি ম্যাথ করতে পারো। আরপি ইকুয়াল টু R1 এর ইনভার্স, R2 এর ইনভার্স, R3 এর ইনভার্স, টোটালটার ইনভার্স। ঠিক আছে, এইটা হচ্ছে
সূত্র। আর যদি অনেকগুলো থাকে তাহলে এরকম R1 ইনভার্স R2 ইনভার্স ডট 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 প্লাস Rn এর ইনভার্স টোটালটার ইনভার্স। এই হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সূত্র। দুইটা রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে R1 R2, দুইটা রোধ যদি সমান্তরালে তুল্য থাকে তাহলে তাদের তুল্য হবে উপরে দুইটার গুণফল আর নিচে দুইটার যোগফল। অনেক সময় দেখাইতে পারে, তো খুব সহজ জিনিস, এদের তুল্য বের করব RP। তাহলে 1 ডিভাইডেড বাই R1 প্লাস 1 ডিভাইডেড বাই R2 তাদের ইনভার্স না? তাহলে লসাগু করলে নিচে R1 R2 আর উপরে R1 প্লাস R2। এবার উল্টায় দাও, এর তো ইনভার্স আছে। তাহলে অতএব RP ইকুয়াল টু, প্রমাণ শেষ, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটা দেখানোর কারণ হচ্ছে, দেখো সমান্তরালের ক্ষেত্রে একটা শর্টকাট টেকনিক শেখাই দিই, সেটা হচ্ছে একই মানের রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তুল্য হবে অর্ধেক। সমান্তরালে তুল্য কমে যায়, শ্রেণীতে তুল্য বেড়ে যায়। সূত্র কিন্তু তাই বলে, দেখো এই সূত্র অনুযায়ী যে মান পাবা কমে যাবে কিন্তু। তাহলে শ্রেণীতে তুল্য বেড়ে যাবে, সমান্তরালে তুল্য কমে যাবে। তো যদি একই মানের রোধ সমান্তরালে যুক্ত থাকে তাহলে তুল্য যেটা হবে সেই মানটা হবে ওই যে রোধের মান তার অর্ধেক। কিভাবে? এখান থেকেই বোঝা যায়। মনে করো R1 এবং R2 এর মান সেম, ধরো সেটা R, তাহলে RP ইকুয়াল টু উপরে কি হবে বলো? R এর মানও R1 এর মানও R, R2 এর মানও R, R স্কয়ার, আর নিচে নিচে হচ্ছে 2R, কাটাকাটি করো। তাহলে অতএব RP হবে R/2। তাহলে 8 ওহম 8 ওহম মনে করো সমান্তরালে আছে, তুল্য কত হবে? 4 ওহম। বুঝছো? বলো এখানে কোন রুলস প্রযোজ্য হবে? কোন রুলটা আমি খাটাবো? কোন রুলস প্রযোজ্য হবে? কোন ডিভাইডার রুল? কারেন্ট ডিভাইডার রুল। কে ভাগ হয়ে গেছে? কে এখানে ভাগ হয়ে গেছে? কে? কারেন্ট। তাহলে কারেন্ট ডিভাইডার রুল। ভোল্টেজ ডিভাইডার রুল খাটবে এখানে? ভোল্টেজ তো ভাগই হয় নাই। ভোল্টেজ যেখানে ভাগ হয়েছে শ্রেণী সার্কিটে সেখানে ভোল্টেজ ডিভাইডার রুল। কারেন্ট যেখানে ভাগ হয়ে গেছে সেখানে কারেন্ট ডিভাইডার রুল। লিখো কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, আমি বের করতে চাই আয়নের মান। এই বলো আয়ন ইকুয়াল টু কি লিখবো বলো? এই আয়নের মান বের করতে চাই। দুই প্রান্তের বিভবকে ভাগ দিব R1 দিয়ে। এই যে বিভবকে ভাগ দিব R1 দিয়ে, বিভব ভাগ হচ্ছে R1। এবার বলো বিভবের মান কত? আসো এখানে বিভব, এই যে দুই প্রান্তের বিভব V ইকুয়াল টু I RP, এই যে লেখা আছে V ইকুয়াল টু I RP লেখা আছে না? এই মানটা নিয়ে এসে এখানে বসাই দিব I RP। শেষ, প্রমাণ শেষ। সাজায় লিখবো একটু, আয়ন ইকুয়াল টু RP ডিভাইডেড বাই R1 ইন্টু যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে সেই কারেন্ট, টোটাল কারেন্ট I টোটাল। তাহলে বলো তো, এই তুমি বলো ক্যাপ I2 কি লিখবো বলো? আরে কি লিখবো? মান, সূত্র RP ডিভাইডেড বাই R2 ইন্টু I টোটাল। ঠিক একইভাবে I3 হলে RP ডিভাইডেড বাই R3 ইন্টু I টোটাল। বলো একটা জেনারেল ইকুয়েশন বলো তুমি। IX বলো। যার, এবার মনে রাখার সিস্টেমটা বলি, যার কারেন্ট বের করবা তার রোধকে এবার নিচে পাঠাবা, নিচে RX। আর উপরে হচ্ছে যাদের মধ্য দিয়ে, ভালো করে খেয়াল রাখবা, সার্কিটের টোটাল তুল্য এনে বসাই দিলে কিন্তু ভুল। টোটাল তুল্য মানে একটা সার্কিটে অনেকগুলো রোধ থাকতে পারে, এমন হইতে পারে না এখানে আর একটা রোধ আছে, পারে না? তাহলে টোটাল সার্কিটের তুল্য এনে এখানে বসাবা না। কোন তুল্যটা বসাবা? যাদের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, সমান্তরালে যারা আছে তাদের তুল্য এনে বসাবা RP ইনটু হচ্ছে I টোটাল, মানে যে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে। সহজ কথা হচ্ছে যাদের মধ্য দিয়ে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে তাদের তুল্য এনে বসাবা। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল। শেষ। থামো, এটা শেষ। এবার একটু রেস্ট নিয়ে নি, অনেকক্ষণ পড়াইছি। এই মুসলাম, হ্যাঁ কোনটা? এইটুকু তুমি একবার নিচে পড়ো, তাহলে বুঝে যাবে। নিচে পড়লেই বুঝে যাবে। কোনটা? এই পাশেরটা। যখন R1 এর R2 এর মান R হবে, সেম থাকবে, তাহলে R1 এর মানও R, R2 এর মানও R।
ক্লিয়ার? আচ্ছা আসো, অফিসে আসো, বুঝে দিব। এই এবার দেখো, শ্রেণী এবং সমান্তরালের যে সূত্রগুলো ম্যাথ করার জন্য লাগবে বা যে গুরুত্বপূর্ণ কথাগুলো লাগবে সেগুলো আমি সব সুন্দর করে নোট করে দিছি। এগুলো একটু মাথায় রাখবা, বইয়ের ম্যাথ একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবা। এই অধ্যায়টা পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের উপর। তুমি যদি ম্যাথ না করো তাহলে এই অধ্যায়টা আয়ত্ত আসবে না, ম্যাথ করতে হবে বেশি বেশি। তো আমি এখানে 3টা ম্যাথ দিচ্ছি। দেখো, 1 নম্বর, একটা রোধ যার মান হচ্ছে 6 ওহম, তার সাথে শ্রেণীতে যুক্ত আছে 3 ওহমের একটা রোধ, তার সাথে একটা কোষ যুক্ত আছে, কোষের একটা অভ্যন্তরীণ রোধ আছে। যে কোষের পাশে অভ্যন্তরীণ রোধটাকে এভাবে আমি এঁকে দিচ্ছি। এই অভ্যন্তরীণ রোধের মান মনে করো হচ্ছে 1 ওহম, আর এটা হচ্ছে 20 ভোল্টের ব্যাটারি, 20 ভোল্ট তড়িৎচালক শক্তির একটা ব্যাটারি। 2 নম্বর সার্কিটটা হচ্ছে এরকম, 2টা রোধ সমান্তরালে আছে, 6 ওহম আর 3 ওহম সমান্তরালে আছে, এবং তাদের সাথে একটা 20 ভোল্টের ব্যাটারি সংযুক্ত আছে। সমান্তরালে রেখে 20 ভোল্টের ব্যাটারি সংযুক্ত, কোনো অভ্যন্তরীণ রোধ নাই। আর 3 নম্বর সার্কিটটা হচ্ছে এই একই জিনিস, এখানে যা দেখছো তাই, 6 ওহম 3 ওহম এদের সাথে ব্যাটারি যুক্ত করে রাখছি, 20 ভোল্টের ব্যাটারি। পার্থক্য কোথায় দেখো তো, পার্থক্য আছে কোনো? এটা আর এটার সাথে পার্থক্য আছে? হ্যাঁ, এখানে একটা অভ্যন্তরীণ রোধ আছে, এই অভ্যন্তরীণ রোধের মান হচ্ছে 2 ওহম। প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে এখানে যে সার্কিটগুলো আঁকা আছে প্রতিটি রোধের, অভ্যন্তরীণ রোধ সহ কিন্তু, প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ এবং 2 প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। এবং রোধের 2 প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করো। বাসা থেকে পরের দিন এই ম্যাথ 3টা করে নিয়ে আসবা। 9, 10-এ যেমন তোমরা অনেক সাহিত্য লিখে করতা, অত সাহিত্য লিখে করবা না। কোনো মতে তোমার মতো করে, আমি যাতে বুঝি বা তুমি যাতে বোঝো, আমার বোঝাও লাগবে না, তুমি যাতে বোঝো নিজের মতো করে সার্কিট সলভ করে নিয়ে আসবা। ঠিক আছে? একটা তুল্য রোধ বের করতে গিয়ে এই 2টা মানে সমান্তরালে আছে, এটার তুল্য রোধ বের করতে গিয়ে 2 পেজ লাগাই ফেলবা না। এই তুল্য রোধ কিভাবে বের করবা? তুল্য রোধ আরপি কিভাবে বের করবা? 6 ইনভার্স, 3 ইনভার্স, টোটালটার ইনভার্স ইকুয়াল টু কত সেটা লিখবা। ঠিক আছে? এইভাবে মানে যত সংক্ষেপে পারা যায় তত সংক্ষেপে সলভ করে নিয়ে আসতে হবে। হাইয়েস্ট 2টা পৃষ্ঠা খরচ করবা, 2টা পৃষ্ঠার বেশি কিন্তু খরচ করা যাবে না। এই 2টা 1 পৃষ্ঠায়, ওইটা ধরো আরেক পৃষ্ঠায়। এবার শোনো, হোমওয়ার্ক করে নিয়ে আসবা। এই হোমওয়ার্ক 2-3টা হবে পরের দিন ক্লাস করার আইডি কার্ড। আমার কথা বোঝা গেল? যখন আসবা আমি দাঁড়ায় থাকবো আর কি। ঠিক আছে? আমি আগে থেকে 15 মিনিট আগে থেকে ঢুকবো, যারা বসা থাকবে তাদেরটা আগে চেক করে নিব, আর যারা আসবা তারা বাইরে থেকে খাতা ওপেন করে নিয়ে তারপরে আসবা। তাই বুঝতে পারছো কি বললাম? পরের দিন যদি কারো খাতায় 3টা ম্যাথ না করা থাকে আমি ক্লাস করতে দিব না, কোনোভাবেই দিব না, মনে থাকে জানো।